পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইবো তুমি অন্তত ওই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের স্মৃতিতে মেখে আসছে। দৃষ্টিতে আগুন জ্বলল মনস্টারের, জলের রেখা টান টান, সুদর্শন মুখখানার প্রতিটি নিখুঁত ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে কঠিন অনমনীয়তা। দাঁত কপাটের একে অপরের সাথে সে কি শক্ত ঘর্ষণ! অদূর থেকে রূঢ় মানবের দাঁত কটমটানোর শব্দ বড্ড কানে বাজছে তৌকির সাহেবের। তবুও তিনি নিরুত্তাপ ঘাড় নুইয়ে বসে আছেন ফ্লোরে, চোখে মুখে তার এক নিদারুণ কুটিলতা। হয়তো ভেবেই বসেছেন তার এহেন কথায় কাজ হয়েছে, মনস্টার হয়তো কিছুটা হলেও টলেছে। তবে বোকা মানবের এরূপ চিন্তা ভাবনায় এক বালতি জল ঢেলে তক্ষুনি অদূর থেকে ভেসে আসে নির্দয় মানবের দাঁত কিরমির কণ্ঠ। তোর এত দরদ উথলে পড়লে তুই গিয়ে বিয়ে করে ফেল বান্দের ছেলে। তোর তো আবার অভ্যাস আছে ঘরে একটার বাইরে 10টা রাখার। তো যা না, বান্দের ছেলে, গিয়ে কর আর একটা। শুধু শুধু আমার এখানে এসে নাটক মারাচ্ছিস কেন? মরার পাখনা গজিয়েছে তোর, রাস্কেল। হুম। আচমকা বজ্রপাতের ন্যায় চমকে উঠলেন তৌকির মির্জা। বিস্ময়ের চোখ দুটো কেমন গোল গোল করে তাকালেন রূঢ় মানবের পানে। অধর যুগলে সামান্য ফাঁক বেড়েছে মধ্যবয়স্কের। বিস্ময়ের অভিঘাতে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়েছে বেচারা সচল মস্তিষ্ক। তবে এর স্থায়িত্ব খুব বেশি সময় জুড়ে চলল না। তন্মধ্যেই তৌকির মির্জার সম্বিত ফিরল রূঢ় মানবের কঠিন হুঙ্কারে, গেট আউট স্কাউন্ড্রেল। এবার তেতে উঠলেন তৌকির মির্জা, তেলে বেগুনে ছ্যাত করে জ্বলে উঠে ক্ষিপ্রতায় দাঁত খিচে আওড়ালেন, মুখ সামলে কথা বলো বধির। আমি তোমার বাবা হই, একজন নির্দয় পাষণ্ড যার কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নামমাত্র নেই, সে কিনা মান্য করবে তৌকির মির্জাকে? এ যে এক নিরন্তন অবাস্তব ঘটনা। ক্রোধে অন্ধ তৌকির সাহেব বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন নিজের। আক্রোশে দাঁতে দাঁত চেপে চোখ দুটো কুঁচকে যেয়ে না দৃষ্টি উঠাবেন, অমনি এক বিকট শব্দ হলো পুরো কামরা জুড়ে। মুহূর্তেই থমকালেন তৌকির সাহেব। মধ্যবয়স্কী শরীরটা তার হুট করে দুলে উঠল খানিক। হাঁটুতে কেমন তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কার্যকারিতা হারাচ্ছে ক্রমশ। তৌকির সাহেব হতবাক। চোখের পলকে তার সঙ্গে হঠাৎ কী হলো কে জানে। বেচারা অবধের ন্যায় ঘাড় নুইয়ে তাকালেন নিজ পায়ের দিকে। কপাল কুঁচকে হাঁটু অবধি ঝাপসা দৃষ্টিযুগল আটকাতে স্তম্ভিত হলেন তৌকির মির্জা। হাঁটু থেকে এক নাগাড়ে গড়াচ্ছে তাজা লহু। এক ভোঁতা চিনচিনে ব্যথায় প্রায় ছিঁড়ে যাচ্ছে হাঁটুর লিগমেন্ট। দুর্বল তৌকির সাহেবের পা দুটো টলমল, এক হাঁটু আহত অবস্থায় অন্য হাঁটুতে খুব একটা জোর দেবার সাধ্যই হয়নি বেচারার। টলতে টলতে একটা সময় হুট করেই পড়ে গেলেন স্বচ্ছ কাচের তৈরি ফ্লোরে। অতঃপর শুরু হলো মধ্যবয়স্কের ব্যথাতুর আর্তনাদ। বেচারার কণ্ঠে সে কি জোর! দুহাতে নিজের আহত হাঁটুখানাকে বুকের সঙ্গে চেপে ধরে কাঁদছেন বেচারা। দিন দুনিয়া ভুলেছেন তিনি, ভুলে বসেছেন ঘরে থাকা নির্দয় মানবের উপস্থিতি। আর তো তৌকির সাহেব যখন নিজ কষ্টে বোধ হয়ে আছেন, ঠিক তখনই তার সামান্য কুঁচকে রাখা ললাট বরাবর আচমকাই স্পর্শ পেলেন উষ্ণ নল জাতীয় কিছুর। কান্না ভুলে ভরকালেন তৌকির সাহেব। হতচকিত নেত্রে ঘাড়ের পেছনাংশ কুঁচকে সম্মুখে তাকাতেই কেঁপে উঠলেন তিনি। পাহাড় সম বলিষ্ঠ দেহের অধিকারী রূঢ় মানব কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। বাহাতে তার একখানা বিদেশি দামি রিভলভার, যার নল আপাতত তৌকির মির্জার ললাটের কেন্দ্রস্থলে ট্রিগার রিংয়ে তর্জনী ঢুকিয়ে রেখেছে মুগ্ধ, যেন সে যে কোনো সময় ফায়ার করে দিবে বেয়াদব ছেলে। তৌকির সাহেব স্বর হারালেন, শুকনো ফাঁকা ঢোক গিললেন ছেলের অলক্ষ্যে। মুখ গহ্বরে জিভ নড়ছে তার, কিন্তু ঠোঁটের ফাঁকে গলিয়ে বেরোচ্ছে না শব্দ। রূঢ় মানব ক্রূর হাসল মধ্যবয়স্কের এহেন করুণ দশা দেখে। হাতের জোরে রিভলভারের লম্বাটে ধাতব নলটা ধীরে ধীরে নামিয়ে আনে লোকটার কপালের বেয়ে নাক, তারপর ঠোঁটে অবধি। এদিকে তার এহেন কাণ্ডে দেহ ছেড়ে পরাণ পাখি ঠুস করে উড়ে যাবার জোগাড় তৌকির সাহেবের। বেচারার দেহখানে কাঁপছে ভীষণ, ঠোঁট দুটো তীর করে কাঁপিয়ে যে না কিছু তিনি অস্ফুটে কিছু আওড়াবেন, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের রুক্ষ আঙ্গুলগুলো চট করে মুঠোয় চেপে ধরলেন তৌকির সাহেবের পায়েক স্টাইলে থাকা চুলগুলো। অতঃপর রূঢ় মানব
এক ঝটকায় মধ্যবয়স্কের মাথাটা খানিক উঁচিয়ে তুলে তার মুখ গহ্বরে জোর করে ঠেলে দিলেন বন্দুকের ধাতব নল। মুহূর্তেই জমে গেলেন দক্ষিণ মির্জা। মুখ গহ্বরে জোর করে বন্দুকের নল ঢোকানোয় দাঁতের সঙ্গে ঠোঁটের তীব্র ঘর্ষণে ঠোঁটের কার্নিশ ফেটেছে তার। সেদিকে থোড়াই খেয়াল করেছে রূঢ় মানব। সে তো ব্যস্ত নিজ পাগলামিতে। তৌকির সাহেব গঙ্গাচ্ছেন, চোখের কার্নিশ বের গড়াচ্ছেন অশ্রু, অথচ সম্মুখের নির্দয় মানব সাপের ন্যায় হিসিয়ে যাচ্ছে। বাদামি চোখ দুটো তার তার সে কি আগুন ঝরাচ্ছে। চলটা বুঝি এক্ষুনি কটমট করতে করতে ভেঙে পড়বে নিশ্চিত। যুবক হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। বন্দুকের নল আরও খানিকটা ঠেলে দিতে তা গিয়ে বাঁধল তৌকির সাহেবের আলজিবা বরাবর। সহসা তীব্র যন্ত্রণায় গুঙিয়ে উঠলেন মধ্যবয়স্ক। চোখ দুটো কুঁচকে নিতেই কর্ণঘোরে ভেসে এলো মুগ্ধের কটমট ধ্বনি। আমার রাজত্বে দাঁড়িয়ে আমার সাথেই মাইন্ড গেম খেলার স্পর্ধা পেলি কোত্থেকে তৌকির মির্জা? আমাকে শ্যামমূর্তি দেবী মনে করেছিস, নাকি বান্দির ছেলে যে কি না তোর ওই কুটিলতা ধরতে পারবে না? এক মুহূর্ত থামল যুবক। ঠোঁটের কোণে আচমকায় এক চিলতে ক্রুর হাসি টেনে ঘাড় নুইয়ে আনলো অদ্ভুতভাবে। অতঃপর তৌকির সাহেবের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, লিসেন বাস্টার্ড। বাঘের চোখ ফোটার সে যেখান থেকে শিকার করা শিখুক না কেন, একটাবার শিকার করা শিখে গেলে সে আর কারো কাছে বাধা থাকে না। সে নিজের দক্ষতাতেই অর্জন করে রুলিং। তখন তার চোখে শুধু শিকার নয়, তার আশেপাশে সব কিছুই হয়ে ওঠে তার একান্ত সাম্রাজ্য। অ্যান্ড টুডে আই অ্যাম দ্য ব্লাডি মনস্টার অ্যান্ড দিস ইজ মাই ফাকিং কিংডম। ওইসব প্রতিজ্ঞা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট মিন টু মি নাথিং। আমার যা প্রয়োজন ছিল আমি তা পেয়ে গেছি। গোটা একটা কালো সাম্রাজ্য গড়েছে নিজের নামে, অ্যান্ড দ্যাটস অল আই নিডেড। এখন আমার নাম দিয়ে কে মরছে, কে বাঁচছে, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট? এসব বাল ছাল নিয়ে আমার সামনে কথা বলতে আসবে না। ডু ইউ গেট মাই ওয়ার্ডস বাস্টার্ড? ঢোক অবধি গেলার মোড়দ নেই তৌকির মির্জার। ঘটে বুদ্ধি থাকলে থোড়াই আর কখনো ম্যানিপুলেট করতে আসবে মনস্টারকে। তৌকির সাহেব এক জন্মের শিক্ষা পেলেন। তড়িঘড়ি করে মাথা ঝোঁকালেন কোনো মতে। মনস্টার বাঁকা হাসলো তা দেখে। তখনই হাতের জোরে বন্দুকের নলটা মুখ গহ্বরে উঁচিয়ে তুলল নির্দয় মানব। দাঁতে দাঁত চেপে ফের কর্কশ কণ্ঠে আওড়ালো, নেক্সট টাইম আমার সামনে মুখ খোলার আগে 10 বার ভেবে চিনতে নিবি বান্দির ছেলে। হেন্সফোর্থ বেশি তেড়িবেড়ি করলে একদম জ্যান্ত ছুঁড়ে ফেলবো শার্ক ভর্তি বেসমেন্টে। ইউ নো হোয়াট? আজাইরা আজাইরা খেতে খেতে তোর শরীরে চর্বি কিন্তু ভালোই জমেছে। আমার শার্কগুলো একবেলার খাবার হতে পারলে তুই মরে গিয়েও ধন্য হবি। ভয়ে ততস্থ তৌকির সাহেব পলক ফেরাতে ভুলে গেলেন চোখের। যুবক এক মুহূর্ত কটমটিয়ে চেয়ে রইল তার পানে। পরক্ষণেই এক লোহমায় তৌকির সাহেবের মুখ গহ্বর থেকে বন্দুকের নলখানা বের করে নিয়ে পেছালো এক কদম। কায়দা করে হাতে বন্দুক নাচিয়ে হুঙ্কার ছুড়ে বলল, গেট লস্ট টু দ্য হেল রাস্কেল। ভরকালেন তৌকির সাহেব। অসহায়ের ন্যায় এক দফা দৃষ্টিপাত করলেন নিজের আহত হাঁটুর ক্ষতে। এহেন আহতাবস্থায় কীভাবে কক্ষ ছেড়ে বের হবেন তিনি? দাঁড়াবেনই বা কীভাবে? তাছাড়া বের না হয়েও যে উপায় নেই। ছেলেটা হয়েছে বড্ড উন্মাদ। নিজ প্রয়োজনে সবাইকে ব্যবহার করে শেষে দ্বিতীয় ছুঁড়ে ফেলতেও সেকেন্ড খানেক সময় নেয় না। অথচ কদিন আগেই এই ছেলে বাংলাদেশে গিয়ে সবার সামনে তাকে ড্যাড ড্যাড করে মাথায় তুলল। অবশ্য সেটাও ছিল তার প্রয়োজন শেষ, গুরুত্ব শেষ। কথাগুলো ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তৌকির সাহেব। কোনোরূপ বাড়তি উপায়ন্তর না পেয়ে অবশেষে ফ্লোরে 2 হাত ভর দিয়ে শরীরখানা ঠেলতে ঠেলতে এগোলেন দরজার দিকে। ফ্লোরের এক লম্বাটা অংশ ভিজে গিয়েছে তৌকির সাহেবের লহুতে। মানুষটা শরীর হেঁচড়ে হেঁচড়ে চলে গেলেন ঘর থেকে, অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কাচের দেয়ালখানার সামনে। কাচের তৈরি দেয়ালখানা ট্রান্সপারেন্ট। অদূরের মেঘের আড়ালে হুটহাট উঁকি দেয়া পাহাড়ের কোল স্পষ্ট চক্ষুগোচর। যুবক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। ধারালো চলের রেখা টান টান তার। মুখখানায় ঝুলে আছে এক অদ্ভুত চাপা রাগ। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া রয়ে বেরুচ্ছে বাদামি ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে।
তার মানসপটে হুঠার ভাসছে কিছু টুকরো টুকরো দৃশ্য, সবটাই সপ্তদশীকে নিয়ে। একবার দেখা যাচ্ছে সপ্তদশী হাসছে, আরেকবার দেখা যাচ্ছে সপ্তদশী ছুটছে। যুবক আনমনে তাকিয়ে দেখছে সব, নিজের এহেন দৃশ্যমান মানসপটে বড্ড বিরক্ত সে। তার মস্তিষ্ক মোটেও চাচ্ছে না যে মাহিকে দেখুক, অথচ চোখগুলো যে কি বেয়াদব, ইদানিং একটু বেশি বেয়াদবি করছে তার সঙ্গে। যুবক অতিষ্ঠ হয়ে পর্যায়ে ঠোঁট গলিয়ে অস্ফুট বিরক্তিকর শব্দ তুলে যেই না দেয়ালের সামনে থেকে কদম সরাবে, অমনি তার কানে বেজে উঠল মাহের কণ্ঠ। আপনি একটা বেস্ট। থমকায় মুগ্ধ, হৃদয়ের অদ্ভুত দলাচলে আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো কাছের দেয়ালে। সেখানে মাহের আদুরে মুখখানা স্পষ্ট, গাল ফুলিয়ে তাকিয়ে আছে তার পানে। যুবক কুচকানো চোখ তাকিয়ে রইল এক মুহূর্ত, পরক্ষণে চল শক্ত করে কর্কশ কণ্ঠে আওড়ালো, কি সমস্যা তোর? পিছু ডাকছিস কেন? মানসপটে ভাসমান সপ্তদশী খিলখিল করে হাসছে এবার। বোধহয় মনস্তারের অমন কথায় বড্ড মজা পেয়েছে সে। এদিকে তার এহেন হাসি দেখে কপালের কুচকানো রেখা আরও গাঢ় হলো যুবকের। দাঁত খিচে ফের ধমকে বলল, হাসছিস কেন বান্দির মেয়ে? যা এখান থেকে বলছি। আমার তোকে দেখতে ইচ্ছে করে না। শব্দদোষী ভ্রু কুচকায় এক পর্যায়ে, ঠোঁট দুটো সামান্য ফুলিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, সত্যি চলে যাব? যুবক বেশ করে চাইল যুবক মেয়েটাকে মুখের উপর না বলে দিবে। জবাব গুছিয়েছে সে, গলা অব্দি আওয়াজও এসেছে তার, তবে মাঝপথে গলাটার আর কি হলো কে জানে, কেমন হুট করে কথাটুকু আটকে নিল আপনা আপনি। যুবক ভারী অবাক হলো নিজের কাণ্ডে, খানিকটা বিরক্তিতে ভুরুদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে ধীর পায়ে এগোলো দেয়ালের পানে। কিয়ৎক্ষণ মেয়েটার হাসি হাসি মুখ পানে স্থির দৃষ্টি চেয়ে থাকতেই গোটানো ভুরুদয় আপনা আপনি শিথিল হতে লাগলো তার। কঠিন মুখাবয়ব থেকে এক মুহূর্তেই সরে গেল সকল বিরক্তি। যুবক সমুদ্রের ন্যায় শান্ত হয়ে পর্যায়ে নিজ অজান্তে দেয়ালের উপর এক হাত তুলে যেই না সপ্তদশীর প্রতিচ্ছবিকে ছুতে যাবে, ঠিক তখনই যুবকের মানসপটে দেয়ালের উপর পাশে আচমকা ফুটে উঠল এক অপ্সরার রক্তাক্ত নিথর দেহ। পা দুটোই আলতা রাঙানো, তার কপালে বধূর সাজ। সহসা ঝটকা খেলো যুবক, তক্ষুনি হতভম্ব গদায় পিছিয়ে গেল দু কদম। যুবকের অস্থিরতায় বাড়ছে এবার, চোখ দুটো কেমন ঝাপসা, মাথাটায় বড্ড যন্ত্রণা হচ্ছে যুবকের। কান দুটো চট করে চেপে ধরেছে দুই হাতে। যুবকের কানে বাজছে চিৎকার, এক বাচ্চা ছেলের আত্মচিৎকার। কেউ একজন পেটাচ্ছে ছেলেটাকে। বাচ্চাটা ক্ষুধায় কাতরাচ্ছে, অথচ কতগুলো পাষণ্ড বাচ্চাকে শুধু শুধু মারছে। মুগ্ধ অস্থির, নিজের বোধ হারিয়ে কাঁপছে ভীষণ। এক হাত সামান্য কাঁপিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আনমনে বলে যাচ্ছে, ওকে খাবার দাও, ওকে মেরো না। আরে ও মরে যাচ্ছে তো, শুনছে না কেউ। বাচ্চাটার কান্না এখনও শুনতে পাচ্ছে মুগ্ধ। সে কেমন টলতে টলতে হুট করে বসে পড়ল মেঝেতে। দুই হাতে নিজের বলিষ্ঠ দেহটা খানিক ঝাপটে রেখে কাতরাচ্ছে যুবক। কিন্তু কাণ্ড দেখো, যুবকের কষ্ট থোড়াই কমতেছে তাতে। মুগ্ধ আর সময় নষ্ট করেনি, তক্ষুনি কাঁপতে কাঁপতে ছুটে গেল নিজ ডেস্কে। ঝাপসা চোখে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে অবশেষে হাতে পায়ে একখানা সিরিঞ্জ সহ তরলের শিশি। মুগ্ধ তড়িঘড়ি করে সিরিঞ্জের ডগা উন্মুক্ত করল, অতপর কাপ ত্রয় হাতে শিশি থেকে সিরিঞ্জে তরল পুড়িয়ে তৎক্ষণাৎ নিজ বাহাতে সিরিঞ্জের সুই ঢুকিয়ে ক্ষান্ত হন যুবক। মুহূর্তেই তার সর্বাঙ্গ জুড়ে চলতে লাগলো অনিয়ন্ত্রিত কম্পন। মস্তিষ্কটা এতক্ষণে শান্ত হচ্ছে তার, কান্নাগুলো ধীরে ধীরে গায়েব হচ্ছে। যুবক স্থির এ পর্যায়ে মাতালের ন্যায় ঢুলতে ঢুলতে আচমকা নিজের পাহাড় সমধ্যে ওটা নিয়ে ধপ করে পড়ে গেল ফ্লোরে। এবার আর নিচ থেকে উঠে যাবার প্রয়াস চালায়নি মুগ্ধ, উল্টো এক অদ্ভুত স্বস্তিতে নিজ চোখ দুটো বুঝতে বুঝতে আড়ালো। আর অল্প কিছুদিন মা, এরপর তোমার সাথেই বিসর্জন দিব ওকে, আর ওর বাপের সামনে ওকে জ্যান্ত পড়াবো আমি, সবাইকে মেরে ফেলবো, ওই বান্দির মেয়েকে মেরে ফেলবো। বাকিটা আর বলা হলো না যুবকের, তার আগেই চোখ দুটো তার মুদে গেল আপনা আপনি। কাঁদতে ব্যস্ত সপ্তদশী দু হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে বকা মেয়ে। পাশ থেকে কিউটি কেমন লম্ফ ঝম্প দিচ্ছে, বোধ হয় প্রিয় সখার কান্নার কারণ খুঁজতে তৎপর বাবা প্রাণীটি। সপ্তদশী মুখ তুলছে না, কান্নার তোড়ে ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। মাহে যখন নিজ দুঃখ বিলাসের মতো, ঠিক তখনই দরজার কাছে ভেসে এলো এক সুমধুর পরিচিত কণ্ঠ, আসবো?
তরুণীর স্নিগ্ধ কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করলেও হেলদোল দেখা দেয়নি সপ্তদশীর মাঝে। সে আগের ন্যায় মুখ লুকিয়ে কাঁদছে বেশ। দরজার চৌখাটে দাঁড়িয়ে আছে মীরা। অনুমতির অপেক্ষায় রইল না, নিজ উদ্যোগে গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল জানালার কাউচের পানে। এক মুহূর্ত গম্ভীর মুখে সপ্তদশীকে আপাদমস্তক পরখ করে পরক্ষণেই ফের চাপা সরে ডাকল, কথা বলবে না মুনলাইট? কথায় বুঝি কাজ হলো? সপ্তদশী ধীরে ধীরে মাথা তুলে চাইল সম্মুখে। আর অমনি ভোরকায় মিলা। সপ্তদশীর কোমল মুখখানা কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা হয়েছে। চোখ দুটো ফুলে আকার ধারণ করেছে দ্বিগুণ, মুখটা হয়েছে পাকা টমেটোর ন্যায় লাল। মিলা উদ্বিগ্ন হয়ে তখনই কোনোরূপ বাজ বিচার না করে সঙ্গে সঙ্গে বসে পড়ল কাউজে। মাহির পানে অস্থির দৃষ্টে তাকিয়ে থেকে বিচলিত হয়ে আওড়ালো, কি হয়েছে তোমার মুনলাইট? এভাবে কাঁদছো কেন? নাক টানল মাহি। ওপরের ঠোঁটখানা খানিক ফুলিয়ে মোটা মোটা কণ্ঠে জবাব দিল, ভালো লাগছে না আর, ইচ্ছে করছে মরে যেতে। দৃষ্টিতে এক পশলা আহত ভাবসাপ নামল মিলার। মনক্ষুণ্ণ হলো মেয়েটার অসহায়ত্ব দেখে। সে কেমন আলগোছে চোখ নুইয়ে বিড়বিড় করল, এজন্যই তো বলেছিলাম তুমি যেন চলে যাও এখান থেকে। হতভম্ব মাহি। যার পরনায় অবাক হলো মিলার কথায়। বিস্ময়ের চোখ তুলল কপালে, কান্না ভুলে হতবাক কণ্ঠে শুধালো, তার মানে তুমি জানতে সব? রহস্যের চোখ তুলে তাকায় মেলা। মুখখানায় এক অদ্ভুত রহস্য টেনে চাপা সরে বলল, তোমাকে আমার অনেক কিছু বলার আছে মুনলাইট, কিন্তু এখানে না, তুমি আমার ঘরে চলো। শুকনো ঢোক গিলে মাহি। মুখ অভিব্যক্তিতে অবিশ্বাসের ছাপ তার। তা বুঝলো মিলা, বেশ বুঝলো মিলা। পরক্ষণে মাহিকে অবাক করে দিয়ে আচমকা শান্ত কণ্ঠে বলল, তোমার পাসপোর্ট রেডি মুনলাইট। সব কিছু ঠিক থাকলে আর তুমি আরেকটু সাহস করলে অচিরেই এই জেলখানা থেকে পালাতে পারবে তুমি। বিশ্বাস করো, বেঁচে থাকার জন্য এটাই তোমার শেষ পথ। কিসের শেষ পথ? হকচকে ওঠে মিলা আর মাহি। কথায় মাঝে অমন হুটহাট ব্যাঘাত হিসেবে গম্ভীর কণ্ঠ কানে যেতেই দরজার পানে তাকায় দুজন। আর অমনি দেখতে পাই অ্যাডউইনের গম্ভীর মুখখানা। মীরা তৎক্ষণাৎ কাঁচামাচো ভাব ধরল, মাথাটা আলগোছে নুইয়ে নিয়ে কুলুপ টানল মুখে। মাহে ঢোক গিলছে বারংবার। ঘাড় বাঁকিয়ে মিলার পানে দৃষ্টিপাত করে নিজেও মাথা নুইয়ে নেয় পরক্ষণে। এদিকে অ্যাডউইন কেমন কপাল গোছালো, চোখে মুখে একরাশ সন্দিগ্ধ ভাব চেনের কাটকাট করছে আওড়ালো। আজ রাত 10টার পর ভুলেও কেউ ঘর ছেড়ে বের হবে না। আই সেড ভুলেও না। এহেন কথায় সন্দেহের ভাঁজ পড়ল সপ্তদশীর কপালে। মনের কোণে উত্থাপিত হলো একরাশ প্রশ্ন। সে কেমন হাত বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতেই যাবে, অমনি তার হাত দুটো খপ করে ধরে ফেলল মিলা। মাহি থমকায় এবারেও। ভ্রু কুচকে দৃষ্টি নিক্ষেপ নিচু করে তাকালো নিজ হাতে। মিলা কেমন শক্ত করে চেপে রেখেছে তার হাত দুটো। যে নীরবে মেয়েটাকে বারণ করছে সে। মাহি চুপ রইল। কি বিচক্ষণতা দেখিয়ে পাশ থেকে মিলা তখন শান্ত কণ্ঠে অ্যাডউইনকে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন অ্যাডউইন, আজ রাতে কেউ বের হবে না ঘর থেকে। কেউ বলতে কেউ না। অ্যাডউইনের নিগুড় প্রতীকী ঠোঁট যুগলে আচমকা দেখা গেল এক রহস্যময় হাসি। দৃষ্টি চোখা করে মিলার পানে তাকায় সে। এক মুহূর্ত গম্ভীর থেকে পরক্ষণেই বলে ওঠে, দেখা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত কণ্ঠ সম্মুখে সম্পূর্ণ কক্ষ জুড়ে মোমবাতির হলদেটে আলোর ঝলকানে। সিলিংয়ের কেন্দ্রস্থলে ঝুলছে বড় একখানা কাচের ঝাড়বাতি। মোমবাতির হলদেটে আলোয় ঝাড়বাতিটা কেমন চিকচিক করছে দেখো। সম্পূর্ণ কক্ষ জুড়ে এক অদ্ভুত নিস্পন্দতা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত 12:15। একজোড়া টলমল কদম আচমকা শক্ত হাতে দুয়ার খুলে কক্ষে ঢুকলো। শরীর ঢুলছে বেশ। পা দুটোর মালিক কেমন ঢুলতে ঢুলতে এগোচ্ছে ভেতরে। হাতে তার একখানা বিদেশি হুইস্কির বোতল, বা হাতে বারবার বোতল তুলে ঢোকে ঢোকে গিলছে হুইস্কি। যুবকের গায়ে জড়ানো একখানা সফেদ রঙা বাবুয়ানা কুর্তা, মিলিয়ে পড়েছে লাল খয়েরি রঙা ঢেউ খেলানো ধুতি। গলায় গোল করে পেঁচিয়ে রাখা একখানা কাতান শাড়ি, কলকাতার বিখ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাতান শাড়ি। যুবক আজ বড্ড গোছালো, তবে চুলগুলো আজও এলোমেলো তার। যুবকের বাদামি চোখ দুটো এদিক ওদিক নিজেদের দৃষ্টি লুকাচ্ছে। সম্মুখের বিশাল দেয়ালে একখানা হাতে আঁকা পোর্ট্রেট পেইন্টিং। গোল্ড ফ্রেমে বাঁধানো ছবিতে নিখুঁত হাতে আঁকা এক নারীকে। তাকে যে শুধু নারী বললে ভুল হবে, এ যেন এক অপ্সরা। ছবিতে বিশাল এক গদিতে বসে আছেন তিনি। চেহারায় সে কি দীপ্তি ছড়াচ্ছে তার। হাঁটু সমান মেঘরাশির ন্যায় চুলগুলো খুলে রাখা, গায়ে জড়ানো একখানা ইন্ডিয়ান কাতান শাড়ি। অপ্সরার চোখের কোণে
ঝুলছে এক অমায়িক হাসি। তিনি হাত উঁচিয়ে ডাকছেন বোধহয় কাউকে। একটা ছোট্ট বাচ্চা, এই তো বোধহয় ৪-৫ হবে। সে কি সুন্দর আজ্ঞাকারীর ন্যায় মায়ের পায়ের সামনে দু পা ভাঁজ করে বসে আছে। একদৃষ্টে সে দেখে যাচ্ছে তার অপরূপা মাকে। যুবক রয়ে শুয়ে নিজের বাদামি দৃষ্টিজোড়া তাক করল অদূরে দেয়াল জুড়ে ঝুলন্ত ছবির পানে। মুহূর্তই অপরাধীর ন্যায় জিভে দাঁত কাটল যুবক। এক অদ্ভুত ভঙ্গিমায় মুচকি হাসতেই তার বাদামি চোখ দুটো কেমন ভেসে উঠল তার সঙ্গে। যুবক আজ নিজের চিরচেনা শক্ত খোলস ছেড়ে সাধারণ হয়ে উঠেছে। এই একটি রাত, বছরের শুধুমাত্র একটি রাতের জন্য সে শ্যাডো মনস্টার থেকে অধীর রায় আবির্ভূত হয়। আজও হলো তাই। অধীর ২ পা ভাঁজ করে বসল মেঝেতে। হাতের হুইস্কির বোতলটা শব্দ করে রাখল পাশে। পরক্ষণে ছবির ওই অপরূপার পানে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলতে লাগলো, সবসময় খেতে খেতে অভ্যস্ত তো, না খেলে মাথা ঠিক থাকে না আম্মা। আপনার সামনে খাচ্ছি তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। থামলেন যুবক। আলতো হাতে মাথা চুলকে কথা গোছাতে তৎপর হলো বেশ। বুকটা কাঁপছে তার। কি থেকে কি বলবে তাও খুঁজছে সে। কিয়ৎক্ষণ নীরবতায় কাটল যুবকের সময়। পরক্ষণে সে কেমন ঢোক গিলতে গিলতে তাকালো মায়ের ছবির পানে। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ছলছল হয়ে গেল তার অক্ষিপুট। কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াতে লাগলো, নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন তার মেয়েকে দেওয়া যাবে না আম্মা? আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে ওকে মেরে ফেলতে পারছি না কেন? ওকে মারার জন্য বন্দুক তুললেই বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? আম্মা, একটু বলবেন আম্মা? চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।